Welcome to my channel Bishnupada tutorial. আয়নীয় যৌগের আকৃতি কেমন হবে সেটা দেখব। অর্থাৎ আয়নীয় যৌগগুলো কীরকম আকৃতি ধারণ করবে। এখন দেখো আয়নীয় যৌগ তৈরি হয় কী দিয়ে? আয়ন দিয়ে। সেখানে থাকবে কি ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন ও অ্যানায়ন এইগুলো দিয়ে তৈরি হচ্ছে আয়নীয় যৌগ। এখন দেখো ওই ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা এমন একটা জ্যামিতিক আকৃতি ধারণ করে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তারা এমন একটা সুশৃঙ্খল জ্যামিতিক আকৃতি ধারণ করে তোমার আয়নীয় ক্লাস তৈরি করে, যাতে এই ক্যাটায়ন বা অ্যানায়ন তাদের মধ্যে বিকর্ষণটা কম হয়। এখানে কি কি বিকর্ষণ হতে পারে দেখো। ক্যাটায়নগুলো তাদের নিজেদের মধ্যে বিকর্ষণ হতে পারে। ধরো আমি ধরলাম M+, এ একটা ক্যাটায়ন আছে, আবার M+ আর একটা ক্যাটায়ন আছে, এদের মধ্যে বিকর্ষণ হতে পারে। আবার কি দেখো অ্যানায়নগুলো নিজেদের মধ্যেও বিকর্ষণ হতে পারে। ধরো A-, এদের নিজেদের মধ্যে বিকর্ষণ হতে পারে। সুতরাং এই বিকর্ষণগুলোকে কাটানোর জন্য, অর্থাৎ এই ক্যাটায়ন নিজেদের মধ্যে, অ্যানায়ন নিজেদের মধ্যে বিকর্ষণ, এবং আরেকটা হতে পারে কি দেখো, এই ধরো ক্যাটায়ন বা অ্যানায়ন এদের সর্বহিস্ত কক্ষে যে ইলেকট্রনগুলো আছে, সর্বহিস্ত কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে এদের নিজেদের মধ্যে বিকর্ষণ হতে পারে। তাহলে দেখো ক্যাটায়নের নিজেদের মধ্যে বিকর্ষণ, অ্যানায়নের নিজেদের মধ্যে বিকর্ষণ, আর এই ক্যাটায়ন বা অ্যানায়নের এদের সর্বহিস্ত কক্ষের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ। এই বিকর্ষণগুলো কমানোর জন্য তারা এমন একটা সুশৃঙ্খল জ্যামিতিক আকৃতি ধারণ করে যাতে এই বিকর্ষণগুলো সবচেয়ে কম হয়। এখন দেখো আমরা কি করে বুঝবো যে ক্যাটায়ন বা অ্যানায়ন কীরকম জ্যামিতিক আকৃতি ধারণ করবে? এই ক্যাটায়ন বা অ্যানায়ন তাদের ব্যাসার্ধের উপর নির্ভর করছে এই আয়নীয় যৌগের আকৃতি। অর্থাৎ আয়নীয় যৌগের আকৃতি নির্ভর করছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের উপর। দেখো ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত, এটার উপর নির্ভর করছে আয়নীয় যৌগের আকৃতি। কীরকম? R+R-, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত আয়নীয় যৌগের আকৃতি। আয়নীয় যৌগের আকৃতি। দেখো ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত যদি 0 থেকে 0.1155 হয়, অর্থাৎ 0 থেকে যদি 0.155 হয় ক্যাটায়ন বাই অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত, তাহলে সেক্ষেত্রে আকৃতি হবে সরলরৈখিক। অর্থাৎ যে আয়নীয় কেলাসটা হবে সেটা সরলরৈখিক হবে। যদি দেখো আবার এখান থেকে শুরু 0.155 থেকে 0.255 হয়, 0.155 থেকে 0.255, সেক্ষেত্রে হবে এটা ত্রিভুজাকার। অর্থাৎ আয়নীয় যৌগটা ত্রিভুজাকার হবে। যদি দেখো এটা 0.225, অর্থাৎ এইটা থেকে 225 থেকে 0.414 হয়, তাহলে সেক্ষেত্রে হবে চতুস্তলকীয় গঠন। এক্ষেত্রে আকৃতি হবে চতুস্তলকীয়। আর যদি 0.414 থেকে 0.732 হয়, সেক্ষেত্রে আকৃতি অষ্টতলকীয়। অষ্টতলকীয়, অক্টাহেড্রাল। আর যদি 0.732 থেকে 1.000 এটা হয়, তাহলে সেক্ষেত্রে গঠনটা হবে ঘনক আকার, কিউব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার একটা আয়নীয় যৌগের আকৃতি কী হবে সেটা নির্ভর করছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত যেমন হবে সেরকম। এখন থেকে এই মানগুলো কীভাবে মনে রাখবে? এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই মানটা। দেখো এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অষ্টতলকীয়, এটাই সবচেয়ে বেশি দেখা যায়। 0.414 থেকে 0.732, এবং দেখো এই মানটা খুব সহজে মনে রাখা যায়। এর থেকে যদি কম হয় তাহলে চতুস্তলকীয়, আর এই 732 এর থেকে বেশি হয়ে গেলে ঘনক আকার। কী করে এই মানটা মনে রাখবে? আমি দেখো একটু বুঝিয়ে দিই। দেখো √2 মান কত? 1.414। আবার √3 মান কত? 1.732। সুতরাং এই ওয়ানগুলোকে বাদ দিলে কি হচ্ছে? এটা √2, 1 বাদ দিয়ে √2 মান, এটা 1 বাদ দিয়ে √3 মান। সুতরাং মনে রাখাটা খুব সহজ। সুতরাং দেখো এই √2 আর √3 মধ্যে যদি হয় 1গুলো বাদ দিয়ে, তাহলে সেটা হচ্ছে অষ্টতলকীয়। √2 কম হলে সেটা হচ্ছে চতুস্তলকীয়, আর √3 থেকে বেশি হয়ে গেলে সেটা ঘনক আকার। ঠিক আছে?
এইভাবে এটাকে সহজে মনে রাখতে হবে। এবার আমরা দেখো কতগুলো উদাহরণ দেখি। দেখো আমরা 3টে উদাহরণ দেখব। প্রথম উদাহরণ দেখো জিঙ্ক সালফাইড ZnS, এখানে Zn2 প্লাস আর S2 মাইনাস, এদের আয়নীয় ক্যাটায়নের ব্যাসার্ধ বাই অ্যানায়নের ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ অনুপাত কত হচ্ছে দেখো 0.74/1.80, এটা করলে 0.4। ঠিক আছে, দেখো এই যে মানটা দাঁড়ালো 0.4, তাহলে এখানে কোনটার মধ্যে পড়ছে দেখো, এই যে 0.4 মানে এটার মধ্যে পড়ছে, তাই না? এটার মধ্যে পড়ছে। সুতরাং গঠনটা কী হবে, চতুস্থলকীয়। সুতরাং জিঙ্ক সালফাইডের গঠন হবে চতুস্থলকীয় গঠন। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো Na প্লাস, এটার ব্যাসার্ধ 0.95 অ্যাংস্ট্রম। এগুলো সব অ্যাংস্ট্রম এককে, আমি লেখা হয়নি, এগুলো সব অ্যাংস্ট্রম এককে। ঠিক আছে, 0.95 অ্যাংস্ট্রম, আর নিচে হচ্ছে 1.81 অ্যাংস্ট্রম, অর্থাৎ ক্যাটায়নের সোডিয়াম প্লাসের ব্যাসার্ধ এটা, আর Cl মাইনাসের ব্যাসার্ধ এটা। সুতরাং এটা যদি করা যায় 0.525 ভাগ করে দেখবে এটা 0.525। সুতরাং এটা কোন রেঞ্জে পড়ছে দেখো, এই রেঞ্জে, তাই না? এই রেঞ্জে পড়ছে। সুতরাং এটা অষ্টতলকীয় গঠন হবে। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের গঠন অষ্টতলকীয়। এবার দেখো সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, এই সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সিজিয়াম প্লাস আর Cl মাইনাস, এদের যে ব্যাসার্ধ অনুপাত কত হবে? সিজিয়াম প্লাস এটা 1.69 অ্যাংস্ট্রম, আর Cl মাইনাসটা এখানে অলরেডি পেয়েছি 1.81 অ্যাংস্ট্রম। এটাকে যদি ভাগ করা হয় 0.933। সুতরাং এখানে যে মানটা পেয়েছি দেখো এই রেঞ্জে পড়ছে, তাই না? 0.933, তার মানে এই রেঞ্জে পড়ছে। সুতরাং এটার গঠনটা কী হবে, ঘনকাকার। সুতরাং সিজিয়াম ক্লোরাইডের গঠন হবে ঘনকাকার। সুতরাং যে কোনো তোমার আয়নীয় যৌগে যদি তোমার ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধ বলা থাকে, তাহলে তুমি এই ফর্মুলা ক্যাটায়নের ব্যাসার্ধ বা অ্যানায়নের ব্যাসার্ধ তুমি বের করে নেবে, এই রেঞ্জে ফেলে দাও, তাহলে তুমি গঠনটা পেয়ে যাবে। আশা করছি আয়নীয় যৌগের যে কোনো আয়নীয় যৌগের গঠনটা তুমি বুঝতে পারবে যদি তার ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ জানা থাকে। আর এই হচ্ছে ফর্মুলাটা মনে রাখবে যে কোন রেঞ্জে কী রকমের গঠন হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখো যাতে এই ধরনের সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো।